মধ্যরাতে ঘুম ভাঙতে দেখি বিশাল বড় কুচকুচে একটা কালো সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। সাপটাও লেজ দিয়ে আমার হাত দুটো পিছিয়ে ধরে আছে। সাপটা আমাকে এমনভাবে জড়িয়ে ধরে আছে যে আমি নড়াচড়া পর্যন্ত করতে পারছিলাম না। আমি বুঝতে পারছি না এটা কি হচ্ছে আমার সাথে। আমি সাপটা থেকে মুক্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার সকল চেষ্টা বৃথা গেল, কারণ সাপটা খুবই ভয়ঙ্কর শক্তিশালী ছিল। প্রথমে তো সাপটা আমার হাত পা জড়িয়ে ধরেছিল, কিন্তু পরে আস্তে আস্তে আমার সারা শরীরে তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরলো। এবার আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমি মাকে ডাকার জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার মুখ থেকে একটা শব্দও বের হচ্ছিল না। আমার শরীর আস্তে আস্তে দুর্বল হতে থাকলো। একসময় আমি আমার হুঁশ হারালাম। পরের দিন সকালবেলা যখন আমার চোখ খুললাম, তখন খেয়াল করলাম আমি বিছানাতেই শুয়ে আছি আর সবকিছু স্বাভাবিক ছিল। কিন্তু রাতে আমার সাথে যা ঘটলো তা কি ছিল? সেসব কি স্বপ্ন ছিল? আমি অনুভব করলাম আমার সমস্ত শরীরে খুব ব্যথা হচ্ছে। আমি আমার শার্ট খুললাম আর দেখলাম আমার সমস্ত শরীরে লাল দাগ পড়ে গেছে। দেখে যেন মনে হচ্ছে কেউ প্রচণ্ড জোরে জায়গায় জায়গায় চিমটি কেটেছে। এসব দেখে আমার একটু ভয় ভয় লাগতে শুরু করলো। আমি উঠে ফ্রেশ হয়ে নিলাম আর মা আমাকে খাবার ঘরে খাওয়ার জন্য ডাকলো। আমি ওখানে চলে গেলাম। ওখানে যেতেই মা জিজ্ঞাসা করলেন, "কি রে বাপ, রাতের বেলা তোর রুম থেকে কিসের এত আওয়াজ আসে রে? কাল রাতে কি কিছু হয়েছিল তোর সাথে?" আমি কি বলবো বুঝতেছিলাম না। আমি মাকে বললাম, "কই না তো মা, কিছুই তো হয়নি আমার সাথে। আর কিসের শব্দ শোনো তুমি?" মা বলল, "কারোর গুংরানোর শব্দ শুনতে পাই প্রতিদিন।" আমি মাকে বললাম, "এইসব তোমার মনের ভুল মা।" মা আর কিছু বললো না। আমি আমার রুমে চলে আসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, কি হচ্ছে এসব? আপনাদের সাথে তো পরিচয় হয়নি। আমি নাহিয়ান মোর্শেদ, ঢাকা ভার্সিটিতে পড়ি। বর্তমান সময়ে করোনার জন্য ভার্সিটি বন্ধ, তাই আমাকে বাড়ি চলে আসতে হয়েছে। আমার বাবা নেই, মা আর ছোট একটা বোন আছে। গ্রামে চলে এসেছি কারণ মা আর বোন একা একা থাকবে তাই। কিন্তু বাড়িতে চলে আসার পর থেকে আমার সাথে যা সব ঘটছে তা তো আপনারা শুনলেনই তো। যাই হোক, সেদিন রাতের ঘটনা। আমি টেনশন করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই করিনি। আগের রাতের মতো আমার সাথে একই ঘটনা ঘটল। আমি চোখ খুলতেই দেখি একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে। তবে আজকের ভয়ঙ্কর কথা কি জানেন? আর শুধু একটা সাপ নয়, আজ অনেকগুলো সাপ আমার রুমে এসেছে। একটা সাপ আমাকে জড়িয়ে ধরে আছে আর বাকিরা সবাই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আর যে সাপটা আমাকে জড়িয়ে ধরেছিল ও আমার তলপেটে গভীর দৃষ্টিতে তাকিয়েছিল। আমি সেটা ভালোই খেয়াল করলাম। কিন্তু আজ আওয়াজটা একটু বেশি হয়েছিল আর মা সেটা শুনতে পেয়ে যায়। মা তার রুম থেকে উঠে আমার রুমের সামনে চলে আসলো আর এসে আমাকে ডাকতে থাকলো। মায়ের কণ্ঠস্বর শুনে আমি একটু স্বস্তি পেলাম। মায়ের কণ্ঠস্বর শোনা মাত্রই সাপগুলো নিমিষেই চোখের আড়াল হয়ে গেল। আমি উঠে বসে পড়লাম আর বড় একটা নিঃশ্বাস নিলাম। আমি মাকে কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। আমি মাকে বললাম, "কি হয়েছে মা?" মা জিজ্ঞাসা করলো, "তুই ঠিক আছিস তো বাবা?" আমি বললাম, "হ্যাঁ মা, ঠিক আছে।" মা তার রুমে চলে গেল। আমি বাকি রাত আর ঘুমালাম না, বসে থেকেই কাটিয়ে দিলাম। আমি মাকে কিছু জানালাম না, কারণ মা চিন্তা করবে। পরের দিন সকালবেলার কথা, আমি খাবার টেবিলে বসে সকলের খাবার খাচ্ছিলাম। আমি খাবার খেতে খেতে ওখানে একটা বিড়াল আসলো। আমি খাবারের কিছু অংশ বিড়ালটাকে খেতে দিলাম। বিড়াল সেটা খেতেও শুরু করলো, কিন্তু কিছুক্ষণ পর আমি দেখলাম বিড়ালটা ওখানে মরে পড়ে আছে। এই দৃশ্য দেখে আমার চোখ কপালে উঠে গেল। খাবার খেয়ে বিড়াল মারা গেল? তার মানে খাবারে বিষ আছে। কিন্তু আমি তো খেলাম, আমার তো কিছু হলো না। আমার এটো খাবার খেয়ে বিড়াল মারা গেল। কে আমি? তাহলে আমি কি মানুষ নই? কে তাহলে আমি? কি আমার পরিচয়? আমি কি সাপ নাকি অন্য কিছু? আমার এটো খাবার খেয়ে বিড়াল মারা গেল। মা যখন এই দৃশ্য দেখলো তখন মাও খুব ভয় পেয়ে গেল আর আমাকে জিজ্ঞাসা করলো, "বাবা, এসবের মানে কি?" আমি মাকে জড়িয়ে ধরলাম আর বললাম, "আমি জানি না মা, এসব কি করে হলো।" মা বলল, "তুই চিন্তা করিস না, হয়তো বিড়ালটা অন্য কোনো কারণেও মরতে পারে।" আমি মাকে জিজ্ঞাসা করলাম, "মা, তাহলে বিড়ালের মুখের চারপাশে সাদা সাদা ফেনা কেন?" মা বলল, "হয়তো অন্য বাড়ি থেকে বিষ খেয়ে এসেছে আর এখানে আসার পরই মারা গেছে।" আমার খুব চিন্তা হতে লাগলো। আমি আমার রুমে চলে আসলাম আর এসেই বিছানায় শুয়ে পড়লাম। শুয়ে ভাবছিলাম কি করা যায়। আমার চোখটা একটু লেগে যায় আর আমি ঘুমের মধ্যে দেখতে পাই আমি একটা বড় সিংহাসনে বসে আছি আর আমার সামনে শত শত মানুষরূপী সাপ দাঁড়িয়ে আছে। সাপগুলোর চেহারাগুলো কি যে ভয়ানক ছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। আমার ঘুম ভেঙে গেল আর আমি লাফিয়ে বিছানায় উঠে বসলাম আর খুব ঘাবড়ে গেলাম। আমি কি স্বপ্ন দেখলাম আর কেনই বা দেখলাম? এবার আমার একটু সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই সাপগুলোর সাথে আমার কিছু না কিছু সম্পর্ক তো আছেই, কিন্তু কি সম্পর্ক? যে করে হোক সেটা আমাকে জানতেই হবে। কিছুদিন পরের কথা, আমি খালি গায়ে উঠানে বসেছিলাম। সেখানে আমার বোন এলো। আমার বোনের নাম রুহি। ও এসে আমাকে বলল, "দাদা, তোর শরীর থেকে এগুলো কি বেরোচ্ছে?" আমি জিজ্ঞেস করি, "কই, কি বেরোচ্ছে?" রুহি আমার পিঠ থেকে লম্বা একটা সাদা চামড়া টান দিয়ে বের করলো আর বলল, "এ দেখ, কি এটা?" আমি রুহিকে জিজ্ঞাসা করলাম, "এটা আবার কি?" রুহি বলল, "ভাইয়া, এটা তো সাপের শরীরে থাকে, তোর শরীরে এলো কিভাবে?" আমি আর আমার বোন রুহি এটা দেখে খুব ভয় পেয়ে গেলাম আর আমি ওকে বললাম আমার শরীর থেকে ওই সাদা চামড়াগুলো টেনে তুলে দিতে।
রুহি আমার কথা মতো সব তুলে দিল। অনেকগুলো চামড়া বের হলো। ওই চামড়াগুলো বের করার পর আমার পুরো শরীরে কালো কালো ছোপ ছোপ দাগ দেখা যাচ্ছিল। মানে সাপের শরীরে যেমন দাগ থাকে আমার শরীরেও ঠিক একই দাগ দেখা যাচ্ছে। আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি রুহিকে বললাম, রুহি আমার শার্টটা নিয়ে আয় তাড়াতাড়ি। রুহি আমার শার্ট নিয়ে এলো, আমি পরে নিলাম আর বললাম এইসব কিছু যেন মা জানতে না পারে, উনি জানতে পারলে খুব চিন্তা করবে। রুহি বলল ঠিক আছে, সে মাকে কিছু বলবে না। তা 2 দিন পরের কথা, গ্রামে একটা মেয়ে আছে নাম রানী। মেয়েটা আমাকে খুব পছন্দ করে আর আমিও মেয়েটাকে পছন্দ করি, কিন্তু কেউ কখনো কাউকে কিছু বলিনি। আর এদিকে মা আমার বিয়ের জন্য পাত্রীও দেখতে শুরু করে দিয়েছে। এটা হয়তো ওই মেয়েটা জানতে পেরে গেছে। আমি গ্রামের মাঝপথ দিয়ে যাচ্ছিলাম আর আমার কেন জানি মনে হচ্ছে কেউ আমাকে ফলো করছে। পথে রানী নামের মেয়েটার সাথে দেখা হলো। মেয়েটা আমার পথ আটকে দাঁড়ালো আর মেয়েটা আমাকে ওর ভালোবাসার কথা জানিয়ে দিল। আমি তো মনে মনে মহা খুশি। যে কথাটা আমি ওকে বলতে চাইছিলাম ওই কথাটা মেয়েটা নিজে এসে আমাকে বলে গেল। আমি মেয়েটাকে বললাম আমি আমার মাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দেবো আমাদের বিয়ের কথাবার্তা বলার জন্য। মেয়েটা একটু লজ্জা পেল আর ওখান থেকে দৌড়ে পালিয়ে গেল। আমার তখনও মনে হচ্ছিল কেউ একজন আড়াল থেকে আমাদের দুজনের কথা শুনছে। যাই হোক, আমি বাড়ি চলে আসলাম। পরের দিন সকালবেলা মেয়েটি আমাকে ডাকলো দেখা করার জন্য। আমি খুশিতেই দেখা করতে গেলাম আর গিয়ে দেখি মেয়েটা খুব ভয় পেয়ে আছে। ওর 2 চোখ শুধু ভয়ের ছাপ। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, এত সকালে ডাকলে যে, দরকারি কিছু বলবে নাকি? মাকে আজ তোমাদের বাড়িতে পাঠাবো। মেয়েটি বলল আমি তোমাকে বিয়ে করতে পারবো না। আমি ওর কথা শুনে খুবই অবাক হলাম আর জিজ্ঞেস করলাম কেন? মেয়েটি বলল আমি যদি তোমাকে বিয়ে করি ওরা আমাকে মেরে ফেলবে। আমি জিজ্ঞেস করলাম ওরা কারা? মেয়েটি বলল বেশি কিছু বলতে পারবো না, শুধু শুনে রাখো তোমাকে আমি বিয়ে করতে পারবো না। মেয়েটি চলে গেল। আমি বুঝতে পারলাম না এক রাতের মধ্যে কি এমন হলো মেয়েটার। আমি বাড়ি চলে আসলাম। সেদিন রাতের ঘটনা। আমি আমার রুমেই শুয়েছিলাম। আজও মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। আমার তলপেট থেকে ওই অদ্ভুত আলো বেরিয়ে যেই বাইরে গেল ঠিক তখনই আমার ঘরের চারপাশ দিয়ে সাপ আমার ঘরে ঢুকতে শুরু করলো। এই দৃশ্য দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম। আমি তাড়াতাড়ি আমার তলপেটের উপর শার্ট টেনে নামালাম আর সঙ্গে সঙ্গে আলোটা বন্ধ হয়ে গেল। আমি খেয়াল করলাম আলোটা বন্ধ হওয়ার পরপরই আর কোনো সাপ আমার রুমের চারপাশে নেই। সেটা আমি টর্চ লাইট জ্বালিয়ে নিশ্চিত হলাম। আমি যা দেখলাম তা আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আমি শুধু একটা বিষয় বারবার চিন্তা করছি যে আমার তলপেটে এটা কিসের দাগ আর এর সাথে ওই সাপগুলোর কি সম্পর্ক, আর মাঝরাতে এটা এত উজ্জ্বল দেখাচ্ছিল কেন? আমি বারবার আমার তলপেটে হাত বোলাচ্ছিলাম আর শার্টের আড়াল থেকে লুকিয়ে লুকিয়ে দেখার চেষ্টা করছিলাম। যাই হোক, সেদিন রাতের জন্য আমার চোখের ঘুম চলে গেল। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। বারবার শুধু এই ঘটনাটা চোখের সামনে ভাসছিল। পরের দিন সন্ধ্যাবেলার ঘটনা। আমি আমার রুমে বসে পড়াশোনা করছিলাম। তখন আমার বোন রুহি আমার রুমে দৌড়ে চলে আসলো আর আমাকে কি যেন বলতে চাচ্ছে, কিন্তু ও এতটা ভয় পেয়ে আছে যে ও আমাকে কিছু বলতে পারছে না। ও শুধু হাঁপাচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম কি রে বোন, তুই এত ঘাবড়ে আছিস কেন? কি হয়েছে রে? রুহি শুধু আমাকে একটু বলল ভাইয়া বাইরে একটা বড় সাপ। আমি ওর কথা শুনে খুব ভয় পেয়ে গেলাম আর জিজ্ঞাসা করলাম বড় সাপ মানে? এবার রুহি একটু শান্ত হলো আর আমাকে বলল ভাইয়া মা মাথা ঘুরে বাইরে পড়ে গিয়েছিল আর আমি ওঠানোর চেষ্টা করছিলাম কিন্তু পারছিলাম না। ঠিক তখনই আমাদের পেছন থেকে কুচকুচে কালো একটা সাপ ধেয়ে আসলো আর মাকে তার লেজ দিয়ে পেঁচিয়ে ধরলো। আমি জিজ্ঞেস করলাম মা এখন কোথায়? রুহি বলল আমি জানি না। সাপটা যখন মাকে তার লেজের সাহায্যে পেঁচিয়ে ধরলো তখন ভয়ের ছুটে আমি তো রুমে চলে এসেছি। আমি আর কিছু জানি না। আমার আর বুঝতে বাকি রইল না যে এটা ওই সাপটাই যেটা আমাকে প্রতিদিন জড়িয়ে ধরে থাকে। আমি রুহিকে বললাম চল তো বাইরে যাই, দেখি কোথায় সাপ। আমি বাইরে গিয়ে দেখি কিছুই নেই। আমি রুহিকে জিজ্ঞেস করলাম মা কোথায়? রুহি বলল ও তো ওখানেই দেখে গেছে। আমরা দুজনে মাকে খুঁজতে লাগলাম, কিন্তু বাইরে মাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। আমি রুহিকে বললাম একবার মায়ের শোবার ঘরে দেখে আসতো। রুহি মায়ের ঘরে গেল আর আমাকে চিৎকার দিয়ে বলল দাদা মা তো ঘরে। এই কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম আর দৌড়ে মায়ের ঘরে গেলাম। গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে তার বিছানায় পড়ে আছে। রুহি আমাকে জিজ্ঞাসা করলো দাদা আমি তো মাকে বাইরে দেখে গেছি, কিন্তু মা তার ঘরে আসলো কিভাবে? আমি বললাম সেটা তো একমাত্র মাই ভালো বলতে পারবে। কিছুক্ষণ পর মায়ের জ্ঞান ফিরল আর আমি গিয়ে মাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে মা? মা আমাকে জানালো সে মাথা করে বাইরে পড়ে গিয়েছিল। আমি মাকে আরও জিজ্ঞেস করলাম কিন্তু বলো তো মা, তোমাকে তোমার রুমে কে দিয়ে গেল? কি করে তুমি তোমার রুমে এলে? মা আমাকে জানালো তার কিছুই মনে নেই। আমি আর মাকে কিছু জিজ্ঞাসা করলাম না। আমি চাইছিলাম না মা এসব শুনে ভয় পাক আর চিন্তা করুক। তার 2 দিন পরের কথা, আমাদের এলাকায় আমার যে বন্ধু বান্ধব আছে তারা সিদ্ধান্ত নিল তারা পিকনিক করতে জঙ্গলে যাবে। আমি না করি যে আমি যাব না, কিন্তু তারা আমাকে রেখে যাবে না, তাই বাধ্য হয়ে ওদের সাথে যেতে হলো। আমার দুপুরবেলা ওখানে গিয়ে পৌঁছালাম আর আমরা জঙ্গলের ভেতরে ঢুকে গেলাম। জঙ্গলের ভেতরে ঢুকতেই আমি ভুল করে একটা বিষাক্ত সাপের লেজে পা দিয়ে দিয়েছি আর সাপটা আমাকে একটা কামড় বসিয়ে দেয়। সবাই সাপটা দেখে ভয় পেয়ে গেল আর বলল এটা তো বিষাক্ত সাপ, কি হবে এখন তো নাহিয়ান?
কিন্তু ভয়ঙ্কর বিষয় কি জানেন, আমাকে কামড় দেওয়ার একটু পরেই সাপটা মারা গেল। আমার কিছুই হলো না। সবাই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আর আমাকে নিয়ে হইচই পড়ে গেল। আমরা রাতে বাড়ি ফিরে এলাম। আমি এবার সম্পূর্ণ বিশ্বাস করলাম আমি কোনো সাধারণ মানুষ নই। নিশ্চয় আমার অন্য কোনো পরিচয় আছে, নয়তো অত বিষাক্ত একটা সাপের কামড়ের পরও কোনো সাধারণ মানুষ বেঁচে থাকতে পারে না। আমি বুঝতেছি না আমি কি করে আমার পরিচয় জানব। পরের দিন সকালবেলা আমি জানতে পারলাম আমাদের এলাকার পাশের জঙ্গলে নাকি একজন লোক থাকে যে সাপ নিয়ে গবেষণা করে ও সাপ সম্পর্কে সব জানেন। আমি ভাবলাম ওনার সাথে একবার দেখা করি। আমি বিকেলে জঙ্গলে ওনার আশ্রমে গেলাম আর ওনার সাথে দেখা করে সব খুলে বললাম। কিন্তু যখন আমি আমার শার্টটা একটু উপরে তুলে আমার তলপেটে থাকা ওই গোল আকৃতির চিহ্নটা দেখালাম, তখন উনি খুব ভয় পেয়ে গেল আর বলল, তুমি আমাকে স্পর্শ করো না, আর তুমি এখান থেকে চলে যাও। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, এই গোল চিহ্নটা কোনো সাধারণ চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরেই থাকতে পারে। এই কথাটা শোনা মাত্রই আমার শরীর থরথর করে কাঁপতে থাকলো। আমার খুব ভয় লাগছিল। আমি বললাম, আপনি কি নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, আর এটা শুধু নাগরাজের শরীরে থাকতে পারে? ওই লোকটা বলল, হ্যাঁ, আমি 100% নিশ্চিত এই চিহ্নটা সাধারণ কোনো চিহ্ন নয়, এটা একমাত্র নাগরাজের শরীরেই থাকতে পারে। আমি ওখান থেকে চলে আসতে চাইলাম। আমি পেছনে ঘুরে হাঁটতে থাকলাম আর ওই লোকটা আমাকে পেছন থেকে ডাকলো আর বলল, আর একটা কথা শুনে যাও, এই চিহ্নটা যার শরীরে থাকবে সে শুধু নাগরাজ হবে না, সকল সাপ জাতি তাকে রাজা মানবে এবং তাকে অনুসরণ করবে। আমি ওখান থেকে বেরিয়ে এলাম। জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম, আমি কি তাহলে নাগরাজ? ওই লোকটা যা বলল তা কি সত্যি? জঙ্গলের মাঝখান দিয়ে হাঁটার সময় আমার খুব ভয় লাগছিল। আমার মনে হচ্ছে কেউ একজন আমাকে প্রতিনিয়ত ফলো করছে। জঙ্গলের চারপাশটা খুব শুনশান ছিল। গাছগুলোকে দেখে মনে হচ্ছে ওরা আমাকে গিলে খাবে। যাই হোক, আমি আস্তে আস্তে বাড়ি ফিরে এলাম আর এসেই আমার রুমে চলে গেলাম। মা আমার রুমের সামনে এসে আমাকে ডাকতে থাকলো, নাইয়ান, কিরে, ঘরের দরজা বন্ধ করলি কেন? আর কোথায় ছিলি তুই? বাইরে আয়, খাবার খেয়ে যা। আমি মাকে বললাম, মা, আমার খিদে নেই, আমাকে বিরক্ত করো না, একটু একা থাকতে দাও। মা চলে গেল। আমি আমার বিছানায় শুয়ে পড়লাম। পরের দিন সকালবেলা আমার মনে পড়লো রানী নামের মেয়েটার কথা। ও আমাকে কেন বিয়ে করতে মানা করলো সেটা যে করেই হোক আমাকে জানতেই হবে। তাই আমি রানী নামের মেয়েটার বাড়িতে গেলাম আর গিয়ে ওই মেয়েটার বাবাকে জিজ্ঞাসা করলাম ওনার মেয়ে কোথায়। উনি বলল, রানী ভেতরে আছে। আমি উঠানে দাঁড়িয়ে রানীকে ডাক দিলাম আর রানী বেরিয়ে এলে বললাম, একটু আড়ালে আসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি রানীকে জিজ্ঞাসা করলাম, তুমি আমাকে কেন বিয়ে করতে মানা করে দিলে? রানী প্রথমে মানা করলেও আমার জোরাজোরিতে সত্যিটা বলতে বাধ্য হলো। ও আমাকে জানালো, আমাকে ওর ভালোবাসার কথা জানানোর পর ও সরাসরি বাড়ি চলে আসে আর মধ্যরাতে ওর ঘরে নাকি একটা কুচকুচে বড় কালো সাপ ঢোকে আর তার লেজের সাহায্যে ওর গলাটা চেপে ধরে। আর সাপটা নাকি মেয়ের কণ্ঠে কথা বলেছে, নাইয়ানকে বিয়ে করার চিন্তা মাথা থেকে দূর করে দে, নয়তো তোকে মরতে হবে। আমি বুঝতে পারলাম এটা ওই সাপটাই যে আমার পেছনে পড়ে আছে। রানী আরও বলল, তোমার ধারের কাছে নাকি কোনো মেয়েকেও চাপতে দেবে না। আমি রানীর কথা শুনে রীতিমতো অবাক। এই মেয়েটা আবার কে? এতদিন শুধু আমি নিজেকে নিয়ে ভাবতাম, এখন এই মেয়েটাকে কেউ নিয়ে ভাবতে হবে? আমার আর কিছু ভালো লাগছে না, আমি আর কিছু ভাবতে পারছি না। আমার মাথা কাজ করছিল না, আমি কি করব। আমি মাথাটা নিচু করে রানীদের বাসা থেকে চলে আসলাম। আমি বাসায় চলে এলাম। আসতে মা জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিলে বাবা? আমি মায়ের দিকে তাকালাম আর মনে মনে ভাবলাম, ইনি কি সত্যি আমার মা? আর এই মুহূর্তে আমি আমার মাকে জিজ্ঞাসা করলাম না যে আমি সত্যি কি ওনার ছেলে, আর উনি কি আমার আসল মা। হয়তো এই কথাগুলো শুনে উনি কষ্ট পাবে। তাই আমি একটু মৃদু হেসে বললাম, কোথাও না মা, এই একটু ঘুরতে বেরিয়েছিলাম আর কি। মা আর কিছু জিজ্ঞাসা করলো না আর কিছু বললও না। আমি আমার রুমে চলে আসলাম। পরের দিন সকালবেলার কথা, আমি আমার রুমে শুয়েছিলাম। হঠাৎ আমার রুমে আমার বোন রুহি এলো আর বলল, ভাইয়া, সাপুর এসেছে, সাপ খেলা দেখাবে, কিছু টাকা দে না। বোনটাকে খুব ভালোবাসি তাই আর মানা করলাম না, বললাম প্যান্টের পকেটে আছে, নিয়ে যা। রুহি প্যান্টের পকেট থেকে টাকা নিয়ে চলে গেল। আমি শুয়েই ছিলাম। হঠাৎ আমার কানে বিনের আওয়াজ এলো আর আমার মাথা ঘুরতে থাকলো। ওই বিনের শব্দ যতই জোরে হতে থাকলো আমার মাথার যন্ত্রণার পরিমাণ বাড়তে থাকলো। একসময় আমি আর সহ্য করে উঠতে পারছিলাম না, তাই আমি বাইরে বেরিয়ে এলাম আর সাপুরের হাত থেকে বিনটা কেড়ে নিয়ে ঘরের চালের উপর দিয়ে বাইরে ছুঁড়ে মারলাম আর বললাম, বন্ধ করুন এসব, আমি আর সহ্য করতে পারছি না। আমার কথা শুনে সাপুরি সহ আমার বোন আর ওখানে থাকা সবাই খুব অবাক হলো। সাপুরি তো শুধু আমার চারপাশ থেকে ঘুরে ঘুরে আমাকে দেখছিল। আমি সাপুরিকে বললাম, আপনি এখান থেকে চলে যান, আর কখনো এসব নিয়ে এই বাড়িতে প্রবেশ করার চেষ্টা করবেন না। সাপুরি আমার কথা শুনে খুব অবাক হলো আর বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। তার পরের দিন রাতের ঘটনা। আজ আমাবস্যা। আমি আমার রুমে শুয়েছিলাম আর মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেল আর আমি অনুভব করলাম আমার সমস্ত শরীর ব্যথা করছে। ব্যথার যন্ত্রণাটা এতটা কষ্টকর ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না, তাই জোরে একটা চিৎকার দিয়ে উঠলাম। আর এবার আমি খেয়াল করলাম আমার সমস্ত শরীর নীল হয়ে গেল
আর আস্তে আস্তে আমার শরীর সাপের শরীরের মতো আকৃতি হতে থাকলো। আর এদিকে মা আমার চিৎকারের আওয়াজ শুনে দৌড়ে আমার রুমের সামনে চলে এলো আর আমাকে ডাকতে থাকলো, বাবা, নাইয়ান, কি হয়েছে তোর? তুই এভাবে চিৎকার দিয়ে উঠলি কেন? তুই ঠিক আছিস তো? আমি কোনো কথা বলছি না, শুধু চুপটি করে আছি। আমি আমার এই শরীর নিয়ে কি করে মায়ের সামনে যাব? নিজের শরীর দেখে আমার নিজেরই ভয় হতে লাগলো। আমি খেয়াল করলাম আমার শরীর তো নীল হলোই, তার সাথে সাথে আমার শরীরের সব সেরা উপসেরাগুলো মোটা হতে শুরু করলো। আমার শরীরের রক্ত চলাচল নিমিষেই বেড়ে গেল। মা আমাকে আবারও ডাকলো আর জিজ্ঞেস করলো, বাবা নাইয়ান, তুই কি ঠিক আছিস? একটু দরজা খুল, আমি ভেতরে আসবো। এই রে, মা ভেতরে আসলে সব শেষ, কিছু একটা করতেই হবে। আমি মাকে বললাম, মা, তোমার ভেতরে আসা দরকার নেই, আমি ঠিক আছি। মা আমাকে জিজ্ঞেস করলো, তাহলে চিৎকার দিলি কেন? আমি মাকে বললাম, মা, আমি ঘুমের ঘরে একটা বাজে স্বপ্ন দেখেছি, তাই ওইভাবে চিৎকার দিয়ে উঠেছিলাম। আমি মাকে আরও বললাম, অনেক রাত হয়ে গেছে মা, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। মা বললো, ঠিক আছে বাবা, তাহলে আমি চলে যাচ্ছি, কোনো সমস্যা হলে আমাকে ডাকিস কিন্তু। আমি বললাম, হ্যাঁ ঠিক আছে, আর ডাকবো নি। মা তার রুমে চলে গেল। এখন আমার পুরো শরীরই নীল। আমি আমার শার্টটা খুললাম আর দেখলাম আমার তলপেটটা সবচাইতে বেশি নীল। আমি আরও খেয়াল করলাম আমার সারা শরীরের নীল বর্ণের উৎপত্তি যেন আমার তলপেট থেকেই হচ্ছে। আমি অনুভব করলাম আমার শরীরে আগের থেকে 4 গুণ বেশি শক্তি হয়েছে। হঠাৎ কি এমন হলো আমার যে আমি আমার শরীরে এত শক্তি অনুভব করছি? যাই হোক, সেদিন সারা রাত শরীরের যন্ত্রণা একটু ঘুমাইতে পারিনি। সারা রাত দাঁড়িয়েছিলাম। ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে দেখি আমি আগের মতোই আছি। আমার শরীরে সেই নীল বর্ণটা আর নেই। আমি এবার একটু হাফ ছেড়ে বাঁচলাম। আমি খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বেরোলাম আর গ্রামের মাঝখান দিয়ে হাঁটছিলাম। আমি খেয়াল করলাম গ্রামের কয়েকজন লোক রাস্তার পড়ে থাকা গাছের গুঁড়ি সরানোর চেষ্টা করছে, তারা পারছিল না, তাই তারা আমাকেও তাদের হাতে সাহায্য করতে বলল। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে এই গাছটা আমি একাই সরাতে পারবো। মানে নিজের শক্তির উপর আমার বিশ্বাস আছে। আমি সবাইকে বললাম, আপনার একটু সাইড হন তো, আমি একবার চেষ্টা করি। ওনারা আমাকে নিষেধ করলো, বললো, আমরা সবাই পারছি না আর তুমি একাই পেরে যাবে।